আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন আপনারা, বা অনেকে হয়তো ব্যাপারটা জানেন, অনেকে হয়তো জানেন না যে শেখ হাসিনা কলকাতায় আসছে। হ্যাঁ, খবরটা 99% শিওর শেখ হাসিনা কলকাতায় আসছেন। আর আপনারা চাইলে যে কেউ ভিডিওটা সেভ করে রাখতে পারেন, কথাগুলো মিলে কি না, আমার আজকের কথাগুলোর সাথে বাকি অংশ সবগুলো মিলে কিনা এটা ভিডিও সেভ করে রাখতে পারেন। এটা 1 দিন 2 দিন 7 দিন 10 দিন বা 1 মাসের ভেতরে মিলবে তেমন না, তো আগামী 6 মাস ডিসেম্বরের ভেতরে পর্যন্ত আমার কোন কোন কথাগুলো মিলে, কত পার্সেন্ট মিলে, আপনারা এটা দেখার জন্য হলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তো আপনারা এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে দিল্লিতে এত ভালো অবস্থানে আছেন, সেখান থেকে কলকাতায় সিকিউরিটির কি বা এই সেই। এটা হচ্ছে আপনার কলকাতাতে আসার জন্য কলকাতার লোকজন, কোটি কোটি লোক আশা প্রকাশ করছেন, কোটি কোটি লোকের দাবি যে উনি কলকাতায় এসে থাকুক, উনি কলকাতা থেকে ঘুরে যান। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো একটু আপনারা, শেখ হাসিনা কলকাতায় আসলো আর বর্ডার এরিয়ায় উনি এসে দাঁড়ালো দিনের বেলা, ধরেন 10টা 11টা 12টার দিকে, আর পেছনে লক্ষ লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দিচ্ছে। এপারে আমাদের বাংলাদেশের এপারের এই যে বর্ডার গার্ড, সেনা বা বাকি যেসব লেংটু পংটু আছে, ওদের অবস্থাটা কি হবে? ওদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করছেন? এবং আপনারা অনেকেই যারা এখনো সন্দেহ প্রকাশ করছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কিনা, 6 মাসের কথা বলেছেন, অনেকে বলছেন যে ডিসেম্বর পর্যন্ত। তো আমার মনে হয় কি জানেন, ডিসেম্বরের আগেই চলে আসবেন, জুলাই আগস্ট চলে আসতে পারেন উনি বাংলাদেশে। কারণ উনি যে বাংলাদেশে আসবেন এটা সৎসাহসটা কিরকম দেখেন। গত 2 বছর যাবত, 2 বছর না হলো 21 মাস যাবত তো ইন্ট্রিম গভর্নমেন্ট, বাংলাদেশের যে লেংটু পুংটুরা, এরপরে এখন আবার আমাদের কাঠ ভাইয়া, ওনারাও শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন, যে ভারতকে বলছেন ফেরত দেন ফেরত দেন। তো শেখ হাসিনা ওই দিন কি বলছেন, আমাদের নেত্রী নেত্রী কি বলেছেন, যে বিমান পাঠাও, পাসপোর্ট পাঠাও, জেল ঠিক করো, কোন জেলে রাখবে, আমি আসছি। তো বিএনপির গভর্নমেন্টে যদি সৎসাহস থাকে, বলুক না যে ঠিক আছে অমুক ফ্লাইটে আপনাকে নিয়ে আসবো, আসেন, জেলখানাও রেডি, আপনাকে এনে ঢুকাবো। সৎসাহস যদি থাকে ঢুকাইতে বলেন না, আনতে বলেন। উনি তো সরাসরি বলছে। যদি এখন বিএনপির গভর্নমেন্ট যদি বলে যে হ্যাঁ আমরা বিমান দিছি, আপনার পাসপোর্টও ফেরত দিলাম, কিন্তু আপনি দেশে আসেন না, আপনি তো আসবেন না, তাহলে একটা কথা আছে। কিন্তু উনি তো টেক্কা খেলে দিলেন যে জেলখানাও রেডি করো, বিমান পাঠাও, পাসপোর্ট দাও, আমি আসতেছি বাংলাদেশে, কোনো সমস্যা নেই। তোমরা আমার চাইতে হবে না, তো ভারতের কাছে চাইতে হবে না, আমি আসবো, আমাকে এই জিনিস দিয়ে দাও, আমি আসছি বাংলাদেশে, যেদিন চাইবা সেদিনই চলে আসবো। এই সৎসাহস দেখানোর মতো সাহস শেখ হাসিনা ছাড়া, জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কারো নাই। তো যে কথাটা বলছিলাম, যিনি কলকাতাবাসীর, কলকাতার বাঙালিদের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে গেছে শেখ হাসিনাকে আনবে। এবং এখানে এখন দেখেছেন যে বিজেপির যে শুভেন্দ্র অধিকারী, তিনিও রিকোয়েস্ট করেছেন শেখ হাসিনাকে যে আপনি কলকাতাতে আসে থাকেন, বাঙালিদের মাঝে থাকেন, এইখান থেকে প্রতিদিন প্রয়োজনে বর্ডার দেখেন। মানে এমনও তো হতে পারে শেখ হাসিনা এসে শুভেন্দ্র অধিকারী সহ বর্ডার এরিয়া ভ্রমণ করছে, লক্ষ লক্ষ লোক ফুল ছিটাচ্ছে আর জয় বাংলা ধ্বনি দিচ্ছে, আর এপার থেকেও আসছে। তা কলকাতার ম্যাক্সিমাম জায়গায় আপনার এই যে আমাদের ফরিদপুর, তার বিভিন্ন জায়গায় যেগুলো আগে হিন্দু অধ্যুষিত এরিয়া ছিল বাঙালি, এরা অনেকেই জীবন ভয়ে ওখানে চলে গেছে, দশকের পর দশক ধরে। ওরা সবাই আছে, ওদের সবার কাছেই শেখ হাসিনা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় পৃথিবীতে। ওরা ওই ভগবান, আল্লাহ ভগবান যেটা বলেন, ওইটার পরে শেখ হাসিনাকে ওরা সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিরাপদ স্থান মনে করে, তাদের সবার ইচ্ছা। এবং শেখ হাসিনা যেদিন কলকাতায় পাড়া দিবেন, আমার মনে হয় কলকাতার রাস্তাঘাট সমস্ত কিছুতে মানুষের গগনবিদারী চিৎকার থাকবে আর ফুলের পাপড়ি থাকবে। এবং ওনার কলকাতা আসাটা আগামী মাসে জুনের যে কোনো সময় উনি কলকাতাতে আসবেন, এতটুকু শিওর হওয়া গেছে, এটা 100% শিওর হওয়া গেছে।
হ্যাঁ, এখন আপনারা তো বলতে পারেন আমাদের অনেক নেতা বলে নাই, ওই নাই সেই নাই, ভাই কে কারে বললো, কে কারে খবর দিল তা জানি না। আমার কাছে যতটুকু গ্যারান্টেড খবর পেয়েছে আমি ততটুকু বললাম আপনাদেরকে। আর বাংলাদেশে ফেরার জন্য আপনারা যেটা হয়তো চিন্তা করছেন আসলে কিভাবে ফিরবে বা কেমনে ফিরবে, কেন ফিরবে বাংলাদেশে, তাতে আপনাদের যদি দু একটা কথা বলি তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে কত দ্রুত জননেত্রী শেখ হাসিনা ফিরছে। আপনাদের নিশ্চয় মনে আছে আরব স্প্রিংয়ের পর মিশরের যে ব্রাদারহুডের কথা মনে আছে, এই আমেরিকাই করাইলো আরব স্প্রিং, ব্রাদারহুড জিতলো, জিতাইসা কি করলো তারা, সেই জঙ্গি উৎপাত, এদের তো জঙ্গি, ওখানেও জঙ্গি, এই জঙ্গি উৎপাত বেশি দিন টিকলো না। ব্রাদারহুডের নেতা কোথায় গেলেন, জেলে গেলেন, ফাঁসি হয়ে গেল, সব কিছু। এরপরে সেনা শাসন আসলে, এখনো যে মুরসি আছে সেনা শাসন। ঠিক বাংলাদেশের পরিস্থিতি একটু চিন্তা করেন, আমেরিকা চুক্তি করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু এই চুক্তি করলে কি হবে? চুক্তি তো করছে, আমার সেন্ট মার্টিন নিবে, বন্দর নিবে, অমুক নিবে, তমুক নিবে, কিন্তু আমেরিকাও ভালো করে জানে যে জনগণের সমর্থন যদি না থাকে, প্রপার যদি কারো যে কন্ট্রোল করতে পারে এরকম লোক না থাকলে তারা এগুলো নিতে পারবে না। শুধু তাদের ভুল ভেঙে গেছে। এখন ক্ষমতায় তারেক জিয়ারা বসাইছে, কারণ 5ই আগস্টের পরে যেভাবে আপনার মৌলবাদীদের উত্থান, আমেরিকা ও জানতো, এদের কাছে ছিল যে মৌলবাদী আছে, কিন্তু মৌলবাদীদের ধরার জন্য তো একটা সিস্টেম লাগে, কোনো ইয়েতে লাগে। সুতরাং মৌলবাদীদের উত্থান দেখলো সব, এখন তারেক জিয়াকে বসাইলো। এখন যেটা তারা প্ল্যানিং এ করবে সেটা হচ্ছে যে এই যে মৌলবাদীর উত্থান, এইটারে কিন্তু সালাদ কাটা করবে। আপনার কচু কাটা বললে তো সবাই কচু কাটা বলে, আমি বললাম যে সালাদ কাটা, মানে সালাদ যেভাবে কাটা নেয় মৌলবাদী এগুলো সবগুলোরা কাটবে, দেখবেন। লেখা রাখেন এটা, ওই যে বললাম ভিডিওটা ডাউনলোড করে রাখেন, সেটাই রাখেন। সালাদ কাটা করবে এই মৌলবাদী গোষ্ঠীটাকে, এবং এমন কাটা করবে যেটা কল্পনা করতে পারবে না। ঠিক ওই যে মিশরের সেই ব্রাদারহুডের মতো কচু কাটা করবে। তার কারণ কি জানেন? ইন্ডিয়া এখন, ইন্ডিয়া বলতেছি, সরি, আমেরিকা বুঝতে পারছে যে এইখানে আমি এই চুক্তির বলে এগুলো পাই আর না পাই, কারণ শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এই দেশ কন্ট্রোল করতে পারবে না, বা অবস্থা এতই জটিল। আর যদি তাকে পাইতে হয় তাহলে হয় শেখ হাসিনার সমর্থন লাগবে, নাই শেখ হাসিনার সমর্থিত কোনো সেনা বাহিনী লাগবে, মানে যাদের পেছনে মিনিমাম 50% লোক ভরসা করে। বাংলাদেশের জনগণ কিছু হোক আর না, 50% লোক আওয়ামী লীগের উপরে ভরসা করে। আওয়ামী লীগও চুপচাপ। এই যে এখন হঠাৎ করে দেখতেছেন যে হামে শিশু মারা গেল প্রায় 1100-1200 মতো, এরপরে গত এক সপ্তাহ ধরে দেখতেছে যে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন, আজকে এখানে তো কালকে এখানে, পরশু এখানে, একটা না যাইতে আরেকটা। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, গতকাল রাতে চট্টগ্রামের বাকলিয়াতে ধর্ষণ, আজকে আবার দুইটাকে ধর্ষণ, দুই শিশুকন্যাকে ধর্ষণ। এই সমস্ত অবস্থা নিয়ে জনরোষ, তিনজন মন্ত্রী, গতকালের প্রধানমন্ত্রী সহ বাকি 2 জন মন্ত্রী, টোটাল 3 জন মন্ত্রী গেল রামিসার বাড়িতে, সেখানে ওনারা ঘেরাও হয়ে পড়ে গেল। সেইখানে তাদেরকে ভুয়া ভুয়া গদিচার গদিচার পাবলিক ইয়ে করতেছে। কালকে সারা রাত গন্ডগোল চলছে চিটংয়ে, আজকে আবারও 2টা শিশুকন্যাকে ধর্ষণ। এছাড়াও প্রতিদিন লাশ পাওয়া যেতেছে, মানুষের সেন্টিমেন্ট উঠতেছে। একদম সেম এই ঘটনাগুলো কিন্তু যদি একটু গুগল করেন দেখবেন যে মিশরেও ঘটেছিল। এই তালেবানি শাসন চাই, ব্রাদারহুড, ওই অমুক সনদের অধীনে আমরা দেশ দখল করতে চাই, অমুক সদনের অধীনে দেশ চলবে, এগুলা কিন্তু আমেরিকা কিন্তু সব ভালো পায়, মাগার এই মৌলবাদ শক্তিরে ভালো পায় না। এদের কথা হচ্ছে যে কাটো কচুর মতো, ঠিক এই কচুর মতো না, এবার সালাদের মতন কাটবে বাংলাদেশের এই মৌলবাদী যেগুলো লাফাইতেছে। এবং আজকে যে ডারবি নাসিরকে ধরেন আটকায়া ফালানো, থানার ভিতরে নাকি ওরা গেট ভাঙা, এগুলো সব করতেছে কিন্তু ডিপ স্টেট। কারণ ডিপ স্টেট বসাইছে তারাই মাইরা ধরে এটারে নামাবে, নামানোর পরে নিজের স্বার্থে চুক্তি মুক্তি ভুলা যান, সেন্ট মার্টিন নিবে না, এটা নিজের স্বার্থে হইলেও শেখ হাসিনাকে তারা আনাইতে হবে। তার কারণ হচ্ছে যে ওনারাও ভালো করে বুঝে গেছে যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া তিনটা এক জায়গায় চলে আসছে। আর বাংলাদেশের যদি এই অবস্থা থাকে তাহলে ওনারা আমসালা দুইটাই হারাবে, কারণ বাংলাদেশ হয় চায়নার দিকে চলে যাবো গা, আর ইন্ডিয়ার দিকে গেলে। সুতরাং শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে যে ঠিক আছে রে বাবা, আগের মতন যে যেমনি আছে থাকুক, আমরাও থাকি। ওরা এমনি এমনি আপনাদের এই যে 50টা আমেরিকান পতাকা দেওয়া রিক্সা আইনে এখানে দেয় নাই, এ সব এখন নাটকবাজি হইতেছে, একদিকে নাটকবাজি, অন্যদিকে এই আমেরিকাই করাচ্ছে কিন্তু। যাই বুঝবেন, পাবলিকের সেন্টিমেন্ট গ্রো করা, পাবলিকরে দিয়ে খেপানো, মন্ত্রীদেরকে আটকায়া মিছিল, এগুলো সব আমেরিকা। আমেরিকা এগুলো করাচ্ছে, তার কারণ হচ্ছে যে কচু কাটা, সালাদ কাটা করতে হবে মৌলবাদীদেরকে, কারণ আমেরিকা আইএস থেকে শুরু করে সবাইরে দেখে ফেলছে না।
এগুলোর কচুকাটা না করলে, ইয়ে না করলে, যে ওই যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া এক হইয়া যে এই জায়গায় যে একটা দখল নিবে, এটা আমেরিকা ভালো করেই বুঝে গেছে। যার কারণে ওদের এখন শেখ হাসিনার সমর্থন দরকার। আমেরিকার প্রচন্ড প্রয়োজন এখন শেখ হাসিনার সমর্থন, এবং এই আমেরিকাই যা করেছিল তাই আনবে। ঠিক হয়েছে বললাম, আরব স্প্রিং এর সময় সেখানকার গভর্নমেন্ট ফেলে মুরসিরে আনছিল, মুরসিরে 1 বছরের মাথায় উল্টা লটকায়া জেলখানায় ঝুলাই দিয়া তার গ্রুপ শেষ করে দিছে। সেম অবস্থা বাংলাদেশও করছে। কারণ আমেরিকা জানতো যে বাংলাদেশও মৌলবাদী আছে, কিন্তু শেখ হাসিনার আমলে এমন ছিল এরা বাইরে দিতে পারতো না, কিন্তু ভিতরে ভিতরে খোকলা করতেছিল। এইটা একটা আমেরিকার ভয় ছিল, যার কারণে তো শেখ হাসিনাকে সরাইলো, মৌলবাদীদের পুরোটা দুনিয়ারে দেখাইলো। এখন হচ্ছে যে কচু কাটার করার সময়। তবে বাংলাদেশে যদি ওনারা বাংলাদেশের উপর ভর করে যদি চায়না, ইন্ডিয়া বা রাশিয়া এদের দিকে চোখ দিতে হয়, তাহলে ওনাদের কাছে শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ শেখ হাসিনার মতো এত জনপ্রিয়, এত বিশ্বস্ত জনগণের আর কেউ নেই। সুতরাং এই জন্যই বলছি, শেখ হাসিনা খুব দ্রুতই ফিরবে, আগস্ট সেপ্টেম্বর ফিরে যেতে পারে। ওই যে কলকাতাতে একবার একটু চিন্তা করেন তো, যে যেদিন কলকাতায় গেল, এরপরে কলকাতা থেকেই বলবে যে পরশুদিন বর্ডার এরিয়া ভিজিট করবো, অমুক অমুক গ্রাম, যেগুলো একদম বাংলাদেশের লাগোয়া, মানে 1 হাত 1.5 হাত জায়গার মধ্যে লাগোয়া। ওইসব জায়গায় যখন শেখ হাসিনা যাবে, কত লক্ষ লোক ওই পারে থাকবে, কত লক্ষ লোক এই পারে থাকবে। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ধ্বনি শুনে বাংলাদেশের কত হাজার লোকের আপনার কোভিড, 110 ডিগ্রি জ্বর হয়ে যাবে, সেটা একটু চিন্তা করেন এবং ভাবতে থাকেন যে এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে সেগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আপনি যেটা বললেন, আমার এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এই যে কিসের লক্ষণ লেখছেন, ঠিক আছে, লক্ষণ না তো, এটা এটা তো তাদের প্রাপ্য ছিল। শুনেন, আপনি যখন ফ্রাঙ্কেনস্টাইন পয়দা করবেন, সেই ফ্রাঙ্কেনস্টাইন তো আপনাকে খাবে। এরা মবের জনক না শুধু, এরা মবের মহাজনক আপনি বলতে পারেন। অবশ্য মহাজনক আরেকজন, এদের পর্দে কে পিছে কেয়া, পর্দে কে চলি কে পিছে কেয়া, সেটা তো ডক্টর ইউনূস তো আছেই। উনি হলেন তাদের আসল নাটের গুরু। পাটোয়ারি মনে করেছিল যে আমি যেভাবে বিএনপির নেতাকে গালি দিতে 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 কোমায় পাঠায়, সিঙ্গাপুর পাঠায়, আমার সে মুই কি হনুরে। পাটোয়ারি ভুলে গেছে আমাদের। তাহলে একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের এলাকায় এক রাজাকার ছিল, বুঝছেন, বিখ্যাত রাজাকার, না তুক্কু, কুখ্যাত রাজাকার। তো সব মুক্তিযুদ্ধের লোক, এটা কি সত্য ঘটনা, আমাদের সিমলা সবাই এটা মুখে মুখে জানে। বলছে তো সবার গরু, তো মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের তো গরু খাওয়া শেষ, তাদের গরু ভেড়া ছাগল তো রাজাকার আলবদররা। কারণ বাউসি ব্রিজ আমাদের ওইখানে সিমলা বাজার থেকে আমার নানি বাড়ি যাইতে রাস্তা, সেখানে আমার মামার বাড়ি যে রাস্তার মধ্যে ব্রিজ পড়ে, সেটা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার ওইখানে ছিল ক্যাম্প। সুতরাং বুঝতেই পারছেন যে কারো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের গরু ছাগল ভেড়া ছিল না, যাও ছিল রাজাকার আলবদর দখল করে নিয়েছে। আজকাল তো যারা আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের তো বিবিকেও দখল করে নিয়েছে, এটা তারা হালাল, এটা ঘোষণাও দিয়েছে, এটা আপনারা শুনেছেন। তাহলে 71-এ কি করেছে এটা তো বুঝতেই পারতেছেন। তো তখন ওই আমাদের যে রাজাকার, বিখ্যাত রাজাকার, সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সেই রাজাকারের পোলা কিন্তু আবার আওয়ামী লীগ করে। কি আজব ঘটনা, কি আজব। যাই হোক, উনি ওর বড় আওয়ামী লীগের। যাই হোক, তো সেই জন্যই নামটা সঙ্গতের কারণে বলতে পারতাছি না। যাই হোক, সে ওই ওই বিখ্যাত রাজাকার, কুখ্যাত রাজাকার, সে আমাদের এলাকায় ছেলেদের বলে গেদা। বলছে গেদা, ওই পূবে কিন্তু পূবের বন্ধ, বন্ধ মানে খেত, গাইগুলো আছে খোঁজ টোজ রাখিস। এই টাইমে তো বিমান হামলা হয়েছে। বিমান হামলাতে কই দেখ দেখ আমগরে বিমান যায়, আমগরে বিমান যায়, মানে পাক বাহিনীর বিমান দেখলে কই তো আমগরে বিমান যায়। কিরকম রাজাকার বুঝতে পারছেন তো। এই মুহূর্তে বিমান হামলা করছে, করার পর তো তার সব গরু মারা গেছে। তখন বাজান এই আমগরে বিমান তো আমগরে গরুই মারলো। ঠিক আছে, কইটি কি হইলো, বাজান আমগরে গরু তো আমগরে বিমান আমগরে গরুই মারছে। এটা আমাদের শিমলা বাজারের সরিষাবাড়ি সত্যি ঘটনা। তো এই মুহূর্তে আমি যা দেখতেছি যে আমার ভাবির পোলার কথা বললেন, মব ভায়োলেন্স হয়েছে, ভাবির পোলা কয় সে বাস। ঠিক আছে, আল্লাহর কাছে এখন সাহায্য না চাই, ভাবির পোলা কইতেছে সে বাস, সে বাস, মানে আমার ভাবির পোলার বিমান এখন ভাবির পোলার উপরে হামলা করছে। তা আমরা এবার একটু মজা নেই, আমরা আলহামদুলিল্লাহ বলি। আবার দেখেন, আবার রাগ করেন না আপনি আবার যে আমরা মরার সময় কেন আলহামদুলিল্লাহ বলি, কারণ আপনি কূটনীতিক, আপনার জন্য ভাষা খুব শক্তভাবে ব্যবহার করতে হবে, নাহলে বিপদে পড়বো। এটা আমি বলি না, এক হুজুর বলছে কালকে, সরি পরশুদিন, যে মরার কোনো ব্যক্তি মরলে প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে ইন্নানিল্লাহ পাঠ করতে হবে। এটা কিন্তু আমার দোষ না, আমি বলতেও চাই না, আমি ইন্নানিল্লাহ পড়ে আসি, কিন্তু হুজুর বলেছে আগে আলাম, তাই আমি বললাম যে মাশাআল্লাহ আমার ভাবির পোলা, আমি দোয়া করি আমার ভাবির পোলার যেন কারিনা না হয়ে যায়,
আমার ভাবির পোলা যেন হাদি না হয়ে যায়, আমার ভাবির পোলা জিন্দা থাকুক, আমি দোয়া করতেছি। দোয়া করার কারণটাও তো বুঝতে পারছেন, আমি দোয়া করতেছি তারা জীবিত থাকুক, জনগণ তাদের যদি একটু চেহারা টেহারা দেখতে পারে। আমি চাই না তারা মব ভায়োলেন্সে মারা যাক, হাদি হয়ে যাক বা অসুস্থ হয়ে কারিনা হয়ে যাক। আমি চাই তারা জীবিত থাকুক, বাংলাদেশের জনগণ তাদের মুখোমুখি করে তাদের গণ আদালতে বিচার করতে পারবে যে আমাদের ভাবির পোলার জন্য আমার এই দোয়া থাকলো। চেষ্টা তো তারা করবেই, তারা এই জনস্রোত জনরোষ ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন চেষ্টা করবে, কিন্তু হালে পানি পাবে না। কারণ সবসময় সরকারের কথায় মানুষ সবকিছু করে না, কারণ তারা হালে পানি পাচ্ছে না। চেষ্টার ত্রুটি রাখবে না তারা ডাইভার্ট করার জন্য। যেমন হামের টিকার ব্যাপারে কত চেষ্টা না করলো আওয়ামী লীগের কাঁধে তুলে দেওয়ার জন্য, কত চেষ্টা না করলো শেখ হাসিনার কাঁধে দোষ দেওয়ার জন্য, কিন্তু ইউনিসেফ এমন একটা বয়ান দিয়েছে তাদের সবকিছু বুমেরাং হয়ে গেছে। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী হলো একটা নির্লজ্জ বেহায়া, এ হলো ঝুটা নাই সে তো ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট, মানে মিথ্যা তাকে বলতে হবে, তার স্বভাবই বোধহয়। আর আমার মনে হয় আর একটা ধারণা, বাংলাদেশে বোধহয় মন্ত্রী হইতে গেলে মিথ্যা বলতেই হয় সম্ভবত। তার কারণে ইউনিসেফ বলার পরেও বলতেছে এটা আওয়ামী লীগ নাকি আওয়ামী লীগের অবহেলায় হয়েছে। যাই হোক, এরা চেষ্টা করবে কিন্তু কাজ হবে না। আর আপনি যেটা বললেন এটাই সত্য যে জননেত্রী শেখ হাসিনা যখন ডিক্লেয়ার করেছেন তিনি আসতেছেন বা আসবেন, এরকম একটা সাক্ষাৎকার দিয়েছেন, এর কারণে এদের মাথায় পোকা ধরে গেছে। দেখবেন যে কিছু কিছু ওই যে ভেড়া তো চিনেন, ভেড়া আর কি, গড্ডালিকা, তো যখন বৃষ্টির পানি ওদের মাথায় পড়ে তখন কিছু পোকা হয়ে যায়, কোনো 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 ভেড়া তখন ওরা পাগল হয়ে যায়, গুতাগুতি শুরু করে দেয়। তো এরকম এরা গুতাগুতি শুরু করে দিয়েছে, কারণ এরা তো উন্মাদ হয়ে গেছে। এরা আসছিল, এরা হলো সব কেসকি বান্দির পোলা, হয়ে গেছে সুলতান খা। এখন যদি শেখ হাসিনা চলে আসে তাহলে এদের তো অস্তিত্ব থাকবে না, আবার তো তাদের কেসকি বান্দির পোলা হিসেবেই তাদের ট্রিট করবে এই দেশের জনগণ। এমনকি এরপরে কেসকি বান্দির পোলা হিসেবে জনগণ এদের দাম দেবে না, মূল্যায়ন করবে না হয়তো। এই ভয়ে তারা চেঁচামেচি, চিৎকার, কান্নাকাটি, হুড়াহুড়ি, মারামারি, কাটাকাটি শুরু করে দিবে নিজেদের মধ্যে। এমন হইতে পারে হাদির মতো একে একটা পলিসি করে সাইজ যেমন করা হয়েছিল, তারপরে হাদির পরিণতি দেখলাম পাটোয়ারি করে এরকম একটা কিছু বানিয়ে দেশের মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপপ্রয়াস চালাবে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে যেগুলো তাদের সব নাটক, তাদের ড্রামা। বাংলাদেশের মানুষের এখনকার নতুন করে বলতে হবে না, না আওয়ামী লীগকে বলতে হবে না বুদ্ধিজীবীদের বলতে হবে। জনগণ এখন সচেতন, আর বুদ্ধিজীবীরা তো বলেই না, তাদের বলার প্রয়োজনীয়তাই মনে করে না। এই দেশের বুদ্ধিজীবী, লেখক, শিক্ষক, সাংস্কৃতিক শিল্পী, তাদের অনুভূতি কেবলমাত্র তখনই জাগনা থাকে যখন এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে। এখন তো কোনো আপনি কি জানেন যে একটা বামপন্থী যায় না সেই বাসায় সান্ত্বনা দিতে, কিন্তু এতক্ষণ যদি এটা আওয়ামী লীগ সরকার আমলে ঘটতো তাহলে শাহবাগে হয়তো আমিও থাকতাম, ঠিক আছে, আমি হয়তো শাহবাগে সেখানে ব্যানারটা বানায় আনতাম নীলগা থেকে, চিৎকার চেঁচামেচি শুরু করতাম, বা আরো অন্যরা করতো, কেউ কেউ তো এর জন্য একেবারে এই মুহূর্তে যদি যে ঘটনাটা ঘটেছে এটা যদি আওয়ামী লীগের আমল হতো, শাহবাগে দেখতেন কেউ কেউ তো নরেন্দ্র মোদী কেউ গালিগালাজ করতো। অনেকে হয়তো ভাববেন যে এটা আমি বানিয়ে বললাম, জি না, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। আমরা অনেক মানববন্ধন করেছি আওয়ামী লীগের আমলে, যেখানে শিশু নির্যাতন বা বলৎকারের বিরুদ্ধে যখন আন্দোলন করতে গেছি বামপন্থীদের দেখতাম নরেন্দ্র মোদী কেউ গালাগালি শুরু করতো। তো আওয়ামী লীগ থাকলে তাহলে কি হইতো তো বুঝতেই পার। কিন্তু এখন কাউকে আপনি খুঁজে পাবেন না, কোনো শিল্পী, অভিনেত্রী কারো আসমানও কাঁপে না, জমিনও আর কাঁপে না। 7 বছরের শিশুকে ধর্ষণ করে তাকে কেটে পিস পিস করে রেখে যায়, এই খবর পাওয়ার পর কারো আসমান জমিন কাঁপে না, কারণ এখন $50,000 অ্যাকাউন্টে যায় নাই, বা $5 লাখ অ্যাকাউন্টে যায় নাই। আবার আজকাল এটাও বলা যায় না, অনেকে রাগ করে, এখানে নাকি স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছিল। তো স্বতঃস্ফূর্ত বিপ্লব হইলে, জুলাই সন্ত্রাস যদি স্বতঃস্ফূর্ত বিপ্লব হইতো, তাহলে 3 মাস না যেতেই এই মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেয় কেন? তিনি তো প্রধানমন্ত্রীর চেয়ে তো বড় মন্ত্রী এখন। বাংলাদেশে যে কোন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হাতে নাই? এদেশের আইনমন্ত্রী বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা, স্বাস্থ্যমন্ত্রী বলে আইন নিয়ে কথা, মানে বুঝে উঠতে পারি না। বুঝতে পারছেন? আপনি তো একজন ডিপ্লোম্যাট, আপনি এটা ভালো বলতে পারবেন যে এই দেশে কে যে কোন মন্ত্রী আমরা এখনো বুঝতেই পারতেছি না। আর তারেক রহমান প্রধানমন্ত্রী নাকি তিনি বাংলাদেশের ম্যানেজার, কিছুই বুঝি না আমরা। মনে হয় এই মন্ত্রীরা তারা ম্যানেজার রাখছে, এরকম মনে হয়। তার কথাবার্তা দেখলে দেখবেন যে কথা বলতেছে, কোনো প্রটোকল নাই, কিছু নাই, আমি বুঝতে পারতেছি না। অবশ্য তিনি মুখ বন্ধ রাখাই ভালো, কারণ মুখ খুললেই তো আবার কি থেকে কি রেখে কি বলে ফেলেন নিজেই জানেন না। তো বিএনপির আরো সমস্যা হয়ে যায়। তো 3 মাসের ভিতরেই যে সরকারকে মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রীকে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেয়, আপনি বুঝতে পারতেছেন সেই দেশটা কোন দিকে চলে গেছে। আর আমার ভাবির পোলারা তো ভয় পাইতেছে এই কারণে যে তারা তারা যেভাবে খাওয়া পড়া শিখে গেছে, থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, সেইখান থেকে তারা এখন 5 স্টার তারকা হোটেলে গিয়ে তারা হাঁসের মাংস খায়।
এই দিন তো তাদের চলে যাবে, এই জন্য ভয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবার আরেক ভাবির পোলাকে সরকারি চাকরিতে, আগে শুনতাম যে আরেক ভাবির পোলা লাম্পট্য করে, ভাবির পোলার বাপে মানে আমার ভাই, মানে আমরা শুনতাম যে বাপে মামা খালুরা যদি মন্ত্রী হয় তাহলে পোলা মেয়ে ভাগ্নে ভাগ্নিরা ভাতিজারা আপনার বিগড়ে যায়। এই দেশে কিন্তু উল্টা। আমার এক ভাবির পোলার বাপের কথা তো শুনতেন, তার পোলা যখন উপদেষ্টা হয়েছিল তখন তিনি স্কুল শিক্ষিকাকে তিনি হেনস্থা করতেন, তিনি তাকে যৌন হেনস্থা করতেন। এই হলো বাংলাদেশের অবস্থা। আজকে যে অবস্থা চলতেছে এগুলো তো সব বন্ধ হয়ে যাবে। আমার ভাবির পোলারও শাদী বিয়ের, একদিকে মৌলবীরে বিয়ের ধুম বাজাইছে, কেউ 2 বিয়ে করে 3 বিয়ে করে, কত যে হাঙ্গা করে। আমাদের এলাকায় প্রথম বিয়ের পরে করলে এটা হাঙ্গা বলে, হাঙ্গা করার ধুম লেগেছে। এখন গান গাইতে হবে, আমরা একটা গান গাইতাম না, কিসের যেন ধুম লেগেছে। আর এই যে আসিফ সার কি শিখে গেল, বলে গেছে যে দ্বিতীয় বিবাহ করতে আর বইয়ের অনুমতি লাগবে না। আসলে তো হাঙ্গা, হাঙ্গা করতে আর অনুমতি লাগবে না, এমনি নাচুনে কানাই দিয়েছে ঢোলের বাড়ি। মৌলবীরা হাঙ্গার উপর হাঙ্গা করতেছে, হাঙ্গার উপর হাঙ্গা। আবার সেগুলো করার পর আবার বলে এগুলো নাকি বিশাল বীরত্বের কাজ। মানে কবে না জানি তারা বলে চুরি চামারি ডাকাতি, তারপর আপনার মাদক ব্যাপারী হওয়া, বলাৎকার করা, এগুলো বীরত্বের কাজ, এগুলো তারা না ঘোষণা দেয়। তো আপনি যেটা বলেছেন, আমার ভাবির পোলারা ভয়ে আছে, সকালবেলা আন্ডা খাইছে, আন্ডার ঢেল খাইছে। আবার শুনলাম সন্ধ্যাবেলায় তাকে আবার তার বিএনপি তার সহকর্মী যারা আছে তাদের দৌড়ানি সে খাইতেছে, এটা শুনতেছি। তার উপরে শুরু হয়ে গেছে, সে ভেবেছিল যে আমাকে তো বিএনপি ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যা ইচ্ছা তাই বলার, কিন্তু সবকিছুর একটা লিমিট আছে, লিমিটেশন আছে, সময় আছে। তো আমার মনে হয় এখন তারা যে কোনো সময় তিনি হাদি হয়ে যেতে পারেন। আমরা সেই দিনের অপেক্ষা করব কি করব না, যেটা আপা বললেন আমরা ওটা চাই না। হ্যাঁ, আমিও আপার সাথে একমত, আমি ওটা চাই না। আমি চাই জনগণ তাকে ঝোলাক, সেই দিনের অপেক্ষা আমি বসে আছি। 72 সংবিধান আছে বলে দর্শন হয়, তাহলে কি চাই? শরিয়া আইন চাই। কিন্তু যারা শরিয়া আইন চায় তাদের ওইখানে আরো নিষ্পাপ শিশুরা এর চাইতে ভয়াবহ মাদ্রাসাগুলোতে বলাৎকারের মহামারী লেগে আছে। এগুলো আমাদের দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ বলতে ভয় পায়। কারণ তাদের কারো রাজনীতি করতে হবে, এমপিগিরি করতে হবে, ভোট পাইতে হবে, বুদ্ধিজীবীদের কলাম পত্রিকায় ছাপতে হবে, টিভিতে ডাকতে হবে, কোন সময় আবার বাদ দিয়ে দিবে, হামলা হবে, তাই এগুলো বলে না। কিন্তু তাদের আগে বলা উচিত ছিল। যাই হোক, আরেকটা দেখেন, আরেক বদমাইশ, কি যেন চাকমার নাম, সে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সে কি বলছে শুনেছেন তো? বলছে এটা নাকি ভারতের র করাইতেছে, বাংলাদেশে যে শিশু ধর্ষণ হচ্ছে এগুলো র করায়। মানে এই জন্যই আমি তখন আওয়ামী লীগ ক্ষমতা, আমি এরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি অবাক, আপনি বিশ্বাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারার বেদনা আমার 3 বছর আগেও ছিল, প্রচন্ড বেদনা ছিল। বিশেষ করে জুলাই সন্ত্রাসের আগের দিন পর্যন্ত এত বেদনা ছিল আমার, পৃথিবীতে কোনো দুঃখ নেই। আমি সে কোনো দুঃখ নষ্ট করে ফেলছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ইজ্জত সম্মান শেষ। জি জি জি। তো এই আমার একটাই দুঃখ ছিল, হায় হায় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না, এই বেদনা। কিন্তু বিশ্বাস করেন, 2000 যেই দিন তারা বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমার দুঃখ ওই দিন শেষ হয়ে গেছে। আর এই সমস্ত উল্টাপাল্টা কথা বলার পরে মনে হয় যে খুব ভালো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না, কেন এরকম গবেট হইতাম। আর আগে মনে হইতো হায় হায় ডক্টরেট ডিগ্রিটা কেন নিলাম না, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, কত আফসোস, আহা। কিন্তু এখন ডক্টরেটদের বক্তব্য শুনে মনে হয় খুব ভালো করেছি ডক্টরেট ডিগ্রি নেই নাই, নিলে তাদের মতো চান্স আমি করতাম। খুব ভালো। আমার জীবনে 2টা দুঃখ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না, ডক্টর ডিগ্রি নিতে পারি নাই, বা ওই দিকে যাইতে পারি নাই। যাই হোক, এই দুঃখ আমার শেষ। দেখেন, এই আমি 3 বছর আগেই বলেছিলাম যে এই বাংলাদেশে যে কোনো সমস্যা হোক, যখন আপনি সমাধান করতে না পারবেন, জাস্ট বলে দেবেন এর জন্য ভারত দায়ী। চিন্তা করে দেখেন, একটা ধর্ষণ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতেছে যে এর জন্য ভারতের র দায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলতেছে 72 সংবিধান দায়ী। কত বড় নির্বোধ। এবং এটা কিন্তু নির্বোধ না, কিন্তু আমি একটু ভুল বললাম, এরা হচ্ছে আমাদের জামালপুরে পাগলা, ডিমের হালি 3টায় বেচবে 5টায় না। মানে যাতে মাতাল তালে ঠিক, তারা কিন্তু বলে নাই যে যে এই দেশে মৌলবী করে ওয়াজের জন্য এটা ঘটেছে, ওইটা বলবে না। ওই যে যাতে মাতাল তালে ঠিক, ওইটা বলবে না। এরা বলবে না যে বাংলাদেশে এই আর যে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সে কিন্তু একটা খুনের আসামি ছিল, সে 12 বছর জেল খেটেছে, এই জেল খাটার আসামি 5 তারিখের পরে মুক্তি পেয়েছে। কল্পনা করতে পারেন? শুনেন, আজকালকার যে হুজুর, এরা তো মূলত দেখেন, আর এরা কত বড় মিথ্যাবাদী। সারা জীবন বলে আসলো যে সে আওয়ামী লীগের আমলে বলেছিল যে যদি শেখ হাসিনা কেউ বিরোধিতা করে উন্নয়নের, তাহলে সে জাহান্নামে যাবে। আবার এও বলেছিল তার বাপ দাদা 14 গোষ্ঠী 2 কোলে, মামা দাদা নানা খালু মামা সব আওয়ামী লীগ করে, এখন সে জামাতের এমপি। এগুলো লোক আমাদের দেশের এমপি সংসদে যায়, আর আপনি যেটা দেখলেন
চেষ্টা করতেছে তারা বিভিন্ন রকম স্যাবোটাজ ঘটিয়ে, বিভিন্ন রকম নাটক ঘটিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার, কিন্তু তারা সফল হবে না। বাংলাদেশের মানুষ এতটুকুই সচেতন হয়ে গেছে যে আদালতে কিন্তু আসামিদিকে গুলি করে মেরে ফেলেছে। আপনারা তো দেখতে পারেন, এবং দেখেন এটা মিডিয়াতে আসে না, মিডিয়াতে এটা আসতে দিচ্ছে না। আমরা ফেসবুকের কল্যাণে জেনেছি, ইউটিউবের কল্যাণে জেনেছি, মেইন মিডিয়া মেইন স্ট্রিমে আসতে দিতেছে না সরকার। ঠিক যেমন হামের টিকার খবর, হামে কত শিশু মৃত্যু বা কখন কি হচ্ছে এগুলো খবর আনতে দিচ্ছে না। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বসে নেই, তারা কিন্তু, তাদের কিন্তু চোখ খোলা। আপনি হয়তো কিছুদিনের জন্য বোকা বানিয়েছেন বা 1 বছর 2 বছরের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন, সব সময় কিন্তু বোকা বানিয়ে রাখতে হয়। কেবল তো আন্ডা ছুড়েছে, পাবলিক কিন্তু ডান্ডা এখন হাতে নেয় নাই, কেবল তো আন্ডা দিয়ে শুরু। কিছুদিন পরে পাবলিক ডান্ডা নিয়ে নামবে, কে আসবে কে আসবে না তারা দেখবে না। ধন্যবাদ। শুধু অপরাধ নয়, এটা একটা কৌতুক। যারা থানা জ্বালিয়ে দিয়েছিল, পুলিশকে মেরে ফেলেছিল, তারা কোন মুখে কোন লজ্জায়, এই বেহায়া, আমার বেহায়া ভাবির পোলারা কোন লজ্জায় তারা থানায় যায়? তারা যাবে ওয়াকারের কাছে, তারা যাবে ক্যান্টনমেন্টে, তারা যাবে জামাতের সাদা শকুন আমির সেই সাদা শকুনের কাছে। ওইখানে কেন যায়? তারা থানায় কেন যাবে? পুলিশ তো আওয়ামী লীগের দোষর, সেখানে কোন মুখে কোন লজ্জায় তারা যায়? এই বেহায়ারা, আমি তো বুঝে উঠতে পারি না। আর যে দর্শকটি বলেছেন, তিনি ঠিকই বলেছেন। আইনমন্ত্রী কি বলেছে? আমাদের মহামান্য মুসলেক আইনমন্ত্রী বলেছেন, মব তো কোনো মব নয়, এটা হচ্ছে জনগণের প্রতিক্রিয়া। যে প্রতিক্রিয়া প্রথমে এটা প্রেশার গ্রুপ বলেছিল তার আগে, ঠিক তারপরে আবার বলেছে যে এটা হলো জনগণের প্রতিক্রিয়া। ডাস্টবিন শফিক বলেছিল প্রেশার গ্রুপ। তো এটা প্রেশার গ্রুপ অথবা আমরা ধরে নিতে পারি জনগণের প্রতিক্রিয়া। আমার ভাবির পোলা এত চিৎকার চেঁচামেচি কেন করে? এইবার কেমন লাগে বাজান? ও, তোমার বিমান তোমার উপরে হামলা করলে কেমন লাগে এখন বুঝো? কেমন লাগে? বহুত তো মব স্টার হয়েছিল, মব সুপার, এগুলো সব মব মন্ত্রী ছিল, এরা হলো মব মিনিস্টার। তো মব মিনিস্টারের উপরে আরেক তার খালাতো ভাইয়ের হামলা করবে, এটাই স্বাভাবিক। তবে এটাকে আমরা সতর্ক দৃষ্টিতে দেখতেছি, কারণ সরকারি দলেও তারা, বিরোধী দলেও তারা, স্বতন্ত্রতেও তারা। সারা পৃথিবীতে থাকে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র দল। বাংলাদেশে একটি মাত্র দেশ যেখানে সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র দল সবই সবই তারা। তো আমরা এটা সতর্ক দৃষ্টিতে দেখতেছি। তবে জনগণ তৈরি হচ্ছে। ওই যে আমাদের একজন আলোচক বললেন না, যে জনগণ কিন্তু বসে নেই। জনগণ এদের এমন শিক্ষা দিবে, শুধু সেনাবাহিনী মাঠে যেতে দেন, এরা রাস্তায় কেন, ঘরে শ্বশুর বাড়ির কাছে গিয়েও থাকতে পারবে না, নিজের বাড়িতে তো পারবে না, শ্বশুর বাড়ি গিয়েও শান্তিতে থাকতে পারবে না, শালা সমুদ্রে কুনি দেওয়া শুরু করবে। ধন্যবাদ। কোথাও যদি ধর্ষণের ঘটনা ঘটে এবং সেই স্থানটি যদি মাদ্রাসা, মক্তব বা ইসলামিক ইনস্টিটিউশন না হয়ে থাকে, তাহলেই এক পক্ষ অর্থাৎ মোল্লা মুন্সি এসেই বলবে শরিয়া চাই। আবার কিছু আধুনিক মানুষ এসেও বলবে শরিয়া চাই, শরিয়া চাই, শরিয়া চাই, শরিয়া চাই, আলু পোড়া খাই, আলু পোড়া খাই, আলু পোড়া খাই। অর্থাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মনে থাকা সুপ্ত বাসনাকে চরিতার্থ করতে চায়। বস্তুত শরিয়ায় ধর্ষণ বলে কিছু নেই। আমি কথাটি আবার রিপিট করছি, শরিয়ায় ধর্ষণ বলে কোনো শব্দ নেই, এমনকি কোরআনেও নেই। ধর্ষণ হিসেবে যেটা ধরা হয় সেটা হচ্ছে জেনা। জেনা কি? দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে যৌনকর্ম, সেটি ইসলামের চোখে ধর্ষণ, ব্যভিচার। এবং সেই ধর্ষণ, জেনা বা ব্যভিচারের শাস্তি কি জানেন? কঠিন, মধ্যযুগীয়, যেটাকে অনেকে ন্যায়ের প্রতিষ্ঠা মনে করেন, উচিত শাস্তি মনে করেন। তো শাস্তি দেবেন তো পরে, আগে তো প্রমাণ করতে হবে। প্রমাণের পদ্ধতি কি? ব্যভিচার, জেনা বা ধর্ষণ যদি ঘটে থাকে, তাহলে 4 জন পুরুষ সাক্ষী লাগবে। হ্যাঁ, 4 জন পুরুষ সাক্ষী। ভাবছেন মহিলাদের সাক্ষী তাহলে কি হবে? মহিলাদের তো ইসলামে পূর্ণাঙ্গ মানুষ মনে করা হয় না। তো সেই 4 জন পুরুষ সাক্ষী আবার ঘটনা দেখবেন, সেই দেখার মধ্যেও দাগ টেনে দেওয়া আছে। দোয়াত কলম চেনেন না? এখন তো কলমই উঠে যাচ্ছে, ডিজিটাল ডিভাইসেস। দোয়াত কলম একটু গুগলে সার্চ করবেন, দেখবেন না এই দোয়াদের মধ্যে কলম ঢুকে যেভাবে কালি বের করে, সেভাবে ঘটনাটি দেখতে হবে সাক্ষী হওয়ার জন্য আর কি। মনে হয় ইহুদি নাসারারা পেন থেকে, ওই পেন, দোয়াত, কলম, সেই কলম, পেন থেকে পেনিট্রেশন আবিষ্কার করেছেন। আমরা সেই দোয়াত কলমের উদাহরণের কোন কোন অবদানকে অস্বীকার করব? যাই হোক, আপনি প্রত্যক্ষ করবেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে
একজন নারীকে ধর্ষণ করছে বা পুরুষকে একজন নারী ধর্ষণ করছে, এবং সেটা ওই দোয়াত কলমের মতো ঘটতে হবে, তাহলে পরে আপনার সাক্ষী কাজে লাগবে। তো শরিয়া প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে, ধরেন এখন শরিয়া আছে, শরিয়ায় কিন্তু রামিসার হত্যার ধর্ষণের বিচার হবে না, কারণ এখানে 4 জন পুরুষ সাক্ষী নেই। আপনাকে আরেকটি প্রশ্ন করি, এমন কোনো ধর্ষক কি আছে আপনার আশেপাশে যে সাক্ষী রেখে ধর্ষণ করবে? আর যারা সাক্ষী হবে তাদের কাজটা কি? এটা কি ক্রিকেট বা ফুটবল ম্যাচ চলছে, গ্যালারিতে বসে দেখছেন? হ্যাঁ, পৃথিবীতে এই আইন কোনো দেশে যদি আসলে সুস্থ মানুষ বাস্তবায়ন করতে চায়, সুস্থ মানুষ বাস্তবায়ন সাংঘর্ষিক, যাই হোক, লক্ষ কোটি যে পর্ন ভিডিওগুলো আছে, তাহলে এখানে সবাই ধর্ষক। যাই হোক, রামিসার যে ঘটনাটি, এটি আমাদের কাছে, সবার কাছেই আসলে দুঃখজনক, কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করা যায় না। সেই ঘটনাটির বিচার শরিয়া দিতে পারবে না। রামিসাদের মতো যারা ধর্ষণের শিকার হয়ে আগামী তো হত্যার শিকার হবেন, তারা বিচার পাবেন না শরিয়া বাস্তবায়ন হলে। তাহলে শরিয়া নিয়ে এত মাতামাতি কেন? প্রিয় বন্ধুগণ, আমি শরিয়া নিয়ে যে কথাগুলো বলেছি ওগুলো আমার কথা নয়, কোরআনে ধর্ষণের কথা উল্লেখ নেই, এটা আমার দাবি নয়। আপনি যদি পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন, আমি আলোকিত হতে চাই। শরিয়া বাস্তবায়িত হলে ধর্ষকরা এভাবেই উল্লাস করবে, যার অন্যতম উদাহরণ এই নাটকের অংশটি। যেটা বলছিলাম, ধর্ষক কখনোই সাক্ষী রেখে ধর্ষণ করবে না। আর আমাদের সমাজে মোল্লা মুন্সি, এই ধর্ম ব্যবসায়ী শ্রেণীর বাদে যে শ্রেণীটা রয়েছে, নিজেদেরকে এলিট, ইনফ্লুয়েন্সার, অভিনেতা, মিউজিশিয়ান দাবি করে, তাদের মধ্যে বেশ কিছু পরিচিত মুখ আছে। সবার মুখ আর সামনে আনছি না, কত বাটপার বাজতে গেলে গা বুঝার হয়ে যাবে। তো সালমান মুক্তাদির নামক এই ছেলেটি কিন্তু শরিয়া চায়, যদিও সে নিজে জেনায় বিশ্বাসী, আমার দাবি নয়, সে নিজের মুখে বলেছে। সালমান মুক্তাদিরদের মতো আধুনিক মানুষদের ব্যাপারে একটু পরে বলি। এবার একটু তাকানো যাক বাংলাদেশের মোল্লা মুন্সি ইসলামপন্থী দলগুলোর দিকে। অন্যতম জামাত ইসলামী, তারা নির্বাচনের সময় বলে আমরা শরিয়া চাই না, কারণ আমেরিকা, ইসরায়েল, ওই বাপদের খুশি রাখতে হবে। আবার তাদের যেগুলো পোস্টার বয়, আজহারি, আহমদুল্লাহ, তাদেরকে দিয়ে বলা হয় আমরা শরিয়া চাই, মানে মাদ্রাসায় ধর্ষণ হলে তারা চুপ গর্তের মধ্যে থাকবে, যেই দেখবে যে ধর্ষকের দাড়ি বা টুপি নাই, ব্যাস আমরা শরিয়া চাই, শরিয়া চাই, কারণ এই শরিয়া মোল্লা মুন্সিদের রক্ষা কবচ। কিভাবে? আচ্ছা, একটু ভাবি তো, কোন কোন দেশে শরিয়া আছে? অনেকগুলো দেশ পাবেন, যেগুলোর বেশিরভাগ আসলে খুবই ক্ষতিগ্রস্ত। তাদের দেশে মানুষের কোনো স্বাধীনতা নেই, অর্থনীতির অবস্থা, ইয়েমেন, আফগানিস্তানের দিকে তাকান। তেল বেচে যে দেশটি টিকে আছে, সৌদি আরব, তাদের দেশের নাগরিকরা কোন পেশায়, মানে কোন যোগ্যতায় ধনী হচ্ছে বা মানে স্বয়ংসম্পূর্ণ, তা আপনি খুঁজে পাবেন না। তেল বিক্রি করে তারা, এবং হজ ব্যবসা, এই 2 ব্যবসার মাধ্যমে তারা এখনও বেশ খেয়ে পড়ে বেঁচে আছে, ভালোভাবে আছে। তো এই দেশটাতে কিন্তু, নবী আল্লাহর দেশ যদিও, এই দেশে শরিয়া আছে। শরিয়া থাকার পরেও সেই দেশে কি ধর্ষণ হয় না? গুগলে যান, সার্চ করুন, বাংলাদেশের নারী শ্রমিক সৌদি আরব থেকে অন্তঃসত্ত্বা হয়ে ফিরেছে, ধর্ষণের শিকার হয়েছে। বাবা, ছেলে, জামাই, মানে শ্বশুর জামাই মিলে ধর্ষণ করে, এবং বাংলাদেশে ফিরে এসে একটা ঘটনার আজ পর্যন্ত বিচার পায়নি ভুক্তভোগী নারী। শরিয়ার দেশ কিন্তু একটা ঘটনার বিচার পায়নি। শত শত ধর্ষণের ঘটনা আছে, সবাই যদিও বলে না, 99% লুকিয়ে রাখে আত্মমর্যাদার ভয়ে। কারণ বাংলাদেশ থেকে এই শ্রমিকরা সর্বস্ব বিক্রি করে বা সর্বোচ্চ বাধ্য হয়ে আরবের দেশগুলোতে শ্রমিক হিসাবে যান। তাদের প্রলোভন দেখানো হয় গৃহ পরিচারিকা হবেন, অর্থাৎ ঘরের কাজ করবেন, কি বলে, খেজুর বাগানে কাজ করবেন, অনেক কিছু বলে নিয়ে যাওয়া হয়। পুরুষদের, অর্থাৎ পুরুষ শ্রমিকদের অনেককেই সফল হতে দেখা যায়, তারা হয়তো ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারেন, কিন্তু নারীদের বেশিরভাগদেরকেই ধর্ষণ করা হয়, এবং সেই ধর্ষী তারা বাংলাদেশে ফিরে এসে কোনোদিন বিচার পাননি, কারণ ওটি শরিয়া শাসিত দেশ। এবং শরিয়া মনে করে এই শ্রমিকরা, নারী শ্রমিকরা হচ্ছেন দাসীবাদী, এবং ইসলামে দাসীদের সাথে যৌন সঙ্গম করা বৈধ, কোনো রেপ ফেপ কিছু নাই, এটা জায়েজ, নবী করেছেন, সাহাবীরা তাই করেছেন।
এমনকি যুদ্ধে পরাজিতদের মা বোনদেরকে কোনো অনুমতি, কোনো সম্মতির দরকার পড়ে নাই। ধর্ষণ করেছেন, মানে যেটা তাদের কাছে যৌনকর্ম, বাপ পুত মিলে, নবী সাহাবি মিলে ধর্ষণ করেছেন এবং পরবর্তীতে বিক্রিও করেছেন। নবী নিজেও দাসী বিক্রি করেছেন। এগুলো আমার কথা না, যারা কোরআন হাদিস পড়েছেন তারা জানবেন। আমি এখানে কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে আসি নাই। প্রবলেমটা রুট থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সৌদি আরবে ধর্ষণের বিচার হয় না, কারণ এটি শরিয়া শাসিত দেশ। তো আপনি এই দেশে ধর্ষণের বিচারের জন্য সরিয়ে চাইছেন। 1971 মহান মুক্তিযুদ্ধে আমাদের অগণিত নারীদেরকে ধর্ষণ করেছে পাক হানাদার বাহিনী এবং এই দেশের রাজাকার আলবদর আর শামস, জামাত ইসলামী, ছাত্র শিবির, ছাত্র সংস্থা। সেই সকল ধর্ষণ কিন্তু ইসলামের ভাষায়, ইসলামের আইনে বৈধ। কারণ পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে এবং তারা যুদ্ধে প্রতিপক্ষের মা বোনদেরকে মালে গনিমত বা গনিমতের মাল মনে করে এবং গনিমতের মালদের যৌনকর্মে ব্যবহার করা বৈধ। আপনার কাছে যেটা ধর্ষণ ইসলামের ভাষায়, সেটি ওই যে সেই পাক আর্মির অফিসার বলেছিল না, পেহলে উসকো মুসলমান বানাও। বীরাঙ্গনাদের সাথে যা হয়েছে সেটা শরিয়ার ভাষায় ধর্ষণ নয়। আমাদের বীরাঙ্গনাদেরকে বিক্রি করে দেয়নি অন্য কোনো দেশের কাছে, সেটাই তো আমাদের খুশি হওয়ার কথা। মাদ্রাসায় যে শিশু ধর্ষণ করা হয়, সেই শিশু ধর্ষণেরও বৈধতা চলে আসবে। কারণ এক মুসলমানের দোষ ত্রুটি আর এক মুসলমান গোপন করতে হবে, এটি সহিহ হাদিস, আমার কথা না, এটি শরিয়া। তো মাদ্রাসায় শিশু বলাৎকার যদি মোল্লা করে, সেটি তো গোপন রাখতে হবে, কারণ ভুক্তভোগী এবং অপরাধী দুইজনই তো মুসলমান। মাদ্রাসায় তো আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায় না, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ধর্ষণ করা তো আর কি বলি। তো শরিয়া দিয়ে আপনি মাদ্রাসার শিশু ধর্ষণ গোপন রাখতে পারবেন। আর জান্নাতে তো আপনাকে গেলমান দিতেই হবে। আপনি গেলমান পাবেন, হুর পাবেন। গেলমান পুরুষ, হুর নারী। তো পুরুষের জন্য পুরুষ বরাদ্দ, বাচ্চা শিশু কেন বরাদ্দ থাকবে? ওই সময়কার পেডোফাইল শিশুকামীদের খুশি করার জন্য এই প্রলোভন। যেমন যারা অতি নারীতে আসক্ত, যৌন বিকারগ্রস্ত, তাদেরকে লোভ দেখিয়েছে 72 হুরের। এবং বউ পেটানো ইসলামে বৈধ। আহত করে ফেলে তো সমস্যা, পিটাইতে পারবেন বউ। এবং এখন গণতন্ত্রে তাগুদি আইন, ব্রিটিশ আইন, ইহুদি নাসারাদের আইনে তো বউ পিটাইলে শাস্তি পাইতে হয়। শরিয়া হইলে তো সেটা পাইতে হবে না। তো এটা মোল্লাদের জন্য ভালো না। এরা শরিয়া কায়েম করতে চায় কারণ তারা 6 বছরের শিশুকে বিয়ে করতে চায়। এই পেডোফাইল শিশুকামীরা শরিয়া কায়েম করে বলবে, আমার নবী 6 বছরে বিয়ে করছেন, আমি 6 বছরে বিয়ে করব। কেন এখন এই যে বিভিন্ন কি যেন নাম, কাশিমি ফাশিমি, এরা বিয়ে করে আর কি বলে যে সাহাবি নবী, এমন কোনো নবী নাই যে একাধিক বিয়ে করে নাই। এখন যেহেতু 6 বছরের শিশুকে বিয়ে করাটা এই ইহুদি নাসারার আইনে অবৈধ, তাই ওইটাকে বৈধ করার জন্য শরিয়া চাই। কেমন লাগবে আপনার কন্যা সন্তান 6 বছরের? আর বিয়ে আবার কিরকম? কবুল, শেষ। শিশু ধর্ষণ শুধুমাত্র কবুল দিয়ে বৈধতা, আর তো কিছু না। 6 বছরের শিশুকে বিয়ে করা যায়। নবী তো আয়েশাকে বিয়ে করেছিলেন, বয়স ছিল 6। সঙ্গম করেছিলেন, বয়স তখন 9। এটা আমার কথা নয়। কষ্ট লাগছে, কষ্ট লাগানোর আমার উদ্দেশ্য নয়। আমরা সবাই কষ্টে আছি। তো শরিয়া কায়েম করলে আপনি বাধা দিতে পারবেন 6 বছরের শিশু বিয়ে করা থেকে? মায়ের কি একটা মাটিতে পড়বে? চুম্মা আমির যে চুম্মাবাজির স্বাধীনতা চায়, চেনেন তো চুম্মা আমিরকেই? তো চুম্মা আমির যে শিশুদেরকে প্রকাশ্যে মলেস্ট করে যাচ্ছে, যৌন নিপীড়ন করে যাচ্ছে, এবং একটা মামলাও তার বিরুদ্ধে হয় নাই। যাদের নিপীড়ন করছে তারাও মুসলমানদের সন্তান। এটার বৈধতা সে চায়, পেডোফিলিয়ার বৈধতা চায়। এবং শরিয়া কায়েম হলে সেই শরিয়া ইমপ্লিমেন্ট, প্রয়োগ কারা করবে? এরা হবে ধর্মীয় নেতা। আপনি তাদের বিচার করবেন? কার ঘাড়ে কটা মাথা? হ্যাঁ, পারবেন না। বিচারকের বিচার আপনি করবেন, এত সাহস? ও, আপনি তো আধুনিক মানুষ, শরিয়া চান। একটু আধুনিক মানুষরা কেন শরিয়া চায় সেটা তো আমাকে বুঝতে হবে। মোল্লা মুন্সিদের ব্যাপারগুলো বললাম, আরও অনেকগুলো পয়েন্ট বলা যাবে, সেগুলো আপনারা একটু খুঁজে নিন। আধুনিক মানুষের মধ্যে, অর্থাৎ সুটেড বুটেড, উচ্চশিক্ষিত, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা বাংলাদেশের বেশ নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি, প্রাইভেট হোক, তারা কেন শরিয়া চায় জানেন?
নির্বোধ, ধর্ম সম্পর্কে কোনো ধারণা নেই, নামে মুসলমান, পড়ে নাই কোনোদিন ইসলাম, নামাজও ঠিকমতো পড়ে না, একটু মদও খায়, একটু এইটা ওইটাও করে, আবার ইসলামিক আলহামদুলিল্লাহ। নির্বোধ, ধর্ম সম্পর্কে জানে না। এদের মধ্যে আরেকটা গোত্র আছে যারা তাদের অপরাধ ঢাকার জন্য শরিয়া চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলামের পথে চলি, প্রাউড মুসলমান, এগুলো আসলে তাদের নানানমুখী আত্মগ্লানি দূর করার ক্ষেত্রে সাহায্য করে। এটা সাইকোলজিক্যাল তাদের একটা ধরন বলতে পারেন। যেমন সমাজে সুদখোর, ঘুষখোর, মাদক বিক্রেতা এবং অসৎ রাজনীতিবিদ এরা কিন্তু বড় করে একটা টুপি পরে, একটা সুন্দর জায়নামাজ, আতর, নানান সুগন্ধের আতর, এবং নামাজের মসজিদের সামনের কাতারে থাকে তারা। বিশ্বাস হচ্ছে না, যতগুলো ওয়াজ মাহফিল হয় সভাপতি কে হয় দেখেন তো? মসজিদের সামনের কাতারে কারা কারা থাকে? প্রিয় দর্শক, মিরপুরের পল্লবীতে এই 8 বছরের শিশু রামিসাকে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং তাকে ধর্ষণও করা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ এখন মানে বাক্যহারা, তারা কি বলবে? এরকম নৃশংস হত্যাকাণ্ড দেশে ঘটছে। এটাই যে প্রথম, এটাই যে শেষ তা কিন্তু নয়। মঙ্গলবারে ঘটনা ঘটেছে, দ্রুতই যে আসামি, মূল যে ব্যক্তি, দায়ী ব্যক্তি, তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সে নিজেও তার অপরাধের কথা স্বীকার করেছে। এখন বিচার হবে। এর মধ্যে মঙ্গলবারের পর গতকালকে বৃহস্পতিবার রাতে ক্যাবিনেট মিটিং শেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই নিহতের বাড়িতে গিয়েছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন, যতটুকু করা সম্ভব তিনি করেছেন। যখন এই ঘটনা এখানে ঢাকায় ঘটছে, তখন চট্টগ্রামে এই ধরনের ঘটনা দেখা গেছে। সেখানেও একজন শিশুকে এরকম ধর্ষণ চেষ্টা করা হয়েছে এবং সেখানে সেই ব্যক্তিকে জনগণ তাদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের উপর চাপ প্রয়োগ করেছে। পুলিশ যখন ওই ধর্ষণ চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরে নিয়ে থানায় যাচ্ছিল, তখন জনগণের দাবি ছিল না, তাকে তাদের হাতে ছেড়ে দিতে হবে। ভাবুন একটা জিনিস, মানুষ কতটা ক্ষুব্ধ হলে পরে, কতটা রাগান্বিত হলে পরে, কতটা মানে অসহায় বোধ করলে পরে এরকমভাবে নিজের হাতে আইন তুলে নিতে চায়, এবং পাশাপাশি আইনের প্রতি কতটা আস্থাহীনতা থাকলে পরে তারা এটা করতে চায়। তাদের ধারণা এই যে পুলিশ তাকে ধরে নিয়ে গেল, হয়তো এর বিচার হবে না, হয়তো কিছুদিন পরে লোকে ভুলে যাবে, হয়তো প্রাথমিকভাবে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডও হবে, কিন্তু পরবর্তী সময়ে সে আবার উচ্চ আদালতে গিয়ে খালাস পেয়ে যাবে। এই যে ঘটনাগুলো ঘটছে, আইনের মারপেচ, নানা ধরনের ঘটনা, এর প্রেক্ষিতেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাসহীনতা জন্ম নিয়েছে সরকারের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, এমনকি বিচার বিভাগের প্রতি। সেটাই কিন্তু আমরা তার প্রকাশগুলি দেখছি। যে কারণে রামিসার বাবা কিন্তু বলেন যে আমি আমার এই কন্যা হত্যার কোনো বিচারই চাই না। উনি বলেন যে আর কয়েকদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আরও একটা ঘটনা ঘটবে, এই ঘটনার নিচে চাপা পড়ে যাবে, তো আমি বিচার চেয়ে কার কাছে যাব? হয়তো দেখা যাবে কয়েকদিন পরে হত্যাকারীর সঙ্গে কারো না কারো সম্পর্ক বেরিয়ে গেছে, তিনি হয়তো পাওয়ারফুল লোক, দেখা যাবে এই রামিসার বাবাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, হয়তো এলাকা ছাড়াও করা হতে পারে। তো এই বাস্তবতাগুলো আপনারা কেমনভাবে দেখবেন? এর মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, ওনার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, ওনার প্রেস টিমের লোকজন ছিলেন, এগুলো আমরা ভিডিওতে দেখেছি, নানা রকম ভিডিও দেখলাম। এই ভিডিও নিয়েও নানা রকম সামাজিক মাধ্যমে কথাবার্তা চলছে। কেউ বলছেন এই গরমের মধ্যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কোর্ট পরে যাওয়ার দরকার কী ছিল? দেখুন, মানুষ যখন আপনার উপর আনন্দিত থাকবে, মানুষ যখন আপনার উপর হ্যাপি থাকবে, তখন আপনার কোনো দোষই তার চোখে পড়বে না। আর মানুষ যখন আনহ্যাপি হবে, তখন সামান্য একটু বিষয় নিয়েও তারা কিন্তু সমালোচনা করবে। আইনমন্ত্রী বলেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওনাদেরকে বলছি আপনারা ব্যাপারটা এইভাবে দেখেন। কেন সামান্য আপনি কোর্ট পরে গিয়েছেন কি যাননি, এই গরমের মধ্যে কেন গিয়েছেন? আপনারা স্বাভাবিক, আপনারা সবসময় এসি রুমে থাকেন, এসি গাড়িতে চলেন, হয়তো টেরও পান না যে কোর্টের কোনো আলাদা গরম আছে কিনা, হয়তো সে কারণেই আপনি গিয়েছেন,
অভ্যাসবশত গিয়েছেন, আরামের জন্য তো যান নাই, কারণ যে গরম, এই গরমে আরাম লাগার কোনো কারণ নাই, তাই না? হয়তো সারাক্ষণ এসি রুমেই থাকেন, এসি গাড়িতে চড়েন, কাজেই যখন ওখান থেকে নামেন 5-10 মিনিটের জন্য, তখন হয়তো আপনারা টের পান না যে কোট পরাটা কি চোখে লাগছে কি লাগছে না। কিন্তু আমি যে কথাটা বললাম, যদি আপনারা আপনাদের কাজকর্মগুলি ঠিকঠাক মতো করতে পারতেন, তাহলে কিন্তু আপনি কোর্ট নিয়ে এত ট্রল হতো না। এটা কিন্তু এখন হচ্ছে। কেউ কেউ বলছে স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে 2-3 বার খুব দ্রুত উঠে যাওয়ার কথা চিন্তা করেছিলেন, ওঠার ভঙ্গি করেছেন, তাকে প্রধানমন্ত্রী ধাক্কা দিয়ে থামিয়েছেন, বসিয়েছেন। এগুলো মানুষের কিন্তু চোখে পড়ছে। কেন পড়ছে? ওই যে ওইটা, ওই যারা দেখতে নাই তার চলন বাঁকা। আপনাকে না দেখতে পারার কারণটা কি? কারণটা হলো আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বলছি, সেই মন্ত্রণালয় ভালোভাবে কাজটা করতে পারছে না। এই সরকারের 3 মাস হয়ে গেছে। এই 3 মাসে যদি পার্টিকুলারলি একটা কিংবা 2টা মন্ত্রণালয়ের কথা বলা হয় যে কোন 2টা মন্ত্রণালয় অথবা কোন একটা মন্ত্রণালয় ভালোভাবে জনগণের প্রত্যাশা মেটাতে পারছে না, তাহলে প্রথমে আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী লোক ভালো, স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানী লোক, স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো আইন বুঝেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির পলিটিক্সটা বুঝেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির পলিটিক্সকে উপরে তুলে ধরার জন্য যা যা করা দরকার তা করেছেন, করছেন, হয়তো আগামীতেও করবেন। কিন্তু গত 3 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ওনার পারফরমেন্স তাবৎ মন্ত্রীদের মধ্যে সবচেয়ে খারাপ। এই জিনিসটা যেমন ওনাকেও বুঝতে হবে, তেমনি এই জিনিসটা প্রধানমন্ত্রীকেও বুঝতে হবে। কে কোন মন্ত্রণালয় পাবেন এটা কিন্তু প্রধানমন্ত্রী নির্ধারণ করেন। প্রধানমন্ত্রীর এই পছন্দটা মানুষ কিন্তু গুড চয়েস হিসেবে বলছে না। হয়তো উনি অন্য মন্ত্রণালয় খুব ভালো করতেন, কারণ দেখেন পুলিশের মনোবল ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা রক্ষা করা, এই সবগুলি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন, এই যে সোহেল রানায় ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, আমি কি এখানে যে পাহারা দেব বলে দেখেন মানুষ আপনাকে কীভাবে ট্রল করে। আপনার মনে আছে একবার আওয়ামী লীগের এক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তিনি বলছিলেন ঈদের সময় আমরা কি মানুষের ঘর পাহারা দেব? পাহারা দিতে হয় না। বিষয়টা হলো এরকম, আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, এমন কিছু কাজ করবেন যে কারণে প্রত্যেকটা এলাকার পুলিশ বাহিনী সতর্ক হয়ে যাবে, তাদের মধ্যে কর্মতৎপরতা বৃদ্ধি পাবে। তারা ভাববেন এই থানায় যদি কোনো কিছু হয় তাহলে ওসিকে বদলি করে দেন। আপনি ধরেন মিরপুর থানায় একটা বড় ঘটনা ঘটলো, মিরপুর থানায় ওসিকে তৎক্ষণাৎ বদলি করে দেন। বদলি করে তাকে তো আপনার ফাঁসি দিচ্ছেন না, তাকে আরেকটা থানায় দিয়ে দেন, অন্য একটা থানা, দূরবর্তী একটা থানায় দিয়ে দেন। তো পরবর্তী সময় যিনি আসবেন তিনি ভাববেন যে আমার এখানে এরকম আরেকটা ঘটনা ঘটে, তাহলে আমাকেও বদলি হয়ে যেতে হবে। এই ভয়ের কারণে অথবা মিরপুরে থাকার আকর্ষণের কারণে উনি কিন্তু জান প্রাণ দিয়ে খাটবেন এবং পুলিশ বাহিনীকে সতর্ক করবেন যে তোমরা কেয়ারফুল থাকো। যদি আইন প্রয়োগকারী সংস্থা সতর্ক হয়, সব জায়গায় তৎপর থাকে, তাহলে কিন্তু অপরাধ অনেকটাই কমে যায়। দেখুন, আমি কিছু কথা বলি। এই ঘটনাকে কেন্দ্র করে আমি প্রথম আলো যে নিউজটা পড়লাম, সেখানে দেখলাম, আমি ওইগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, সেই নিউজের নিচে আমি 2-3টা কমেন্ট সাধারণ মানুষের কমেন্ট আমি আপনাদের একটু শেয়ার করতে চাই। যেমন ওই নিউজটার নিচে ফজলুর রহমান নামে একজন কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের আইন প্রণেতাদের এটা বুঝতে হবে যে একটা হত্যাকাণ্ড হলে আইন রক্ষা কর্মীদের হাতে সুযোগ এসে যায় টাকা কামানোর। তারা সর্বোচ্চ চেষ্টা করে টাকা নিয়ে খুনের সপক্ষে কেসটা এমনভাবে সাজাতে যেন খুনি আদালতে ছাড়া পেয়ে যায়। এই সংস্কৃতি থেকে স্বল্প সময়ে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা দেখছি না। দেখুন, সরকারের উপরে কিন্তু একটা অবিশ্বাস, পুলিশের উপরে একটা অবিশ্বাস, এটা কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। এই অবিশ্বাসটা আপনি কেমন করে দূর করবেন? আপনার কর্মকাণ্ডের মাধ্যমে দূর করতে হবে। এটাই এই সরকারের দায়িত্ব, এটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এই দায়িত্বটা যিনি নিতে পারবেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো উচিত বলে আমি মনে করি। আনফর্চুনেটলি সালাউদ্দিন আহমেদ এই দায়িত্বটা এখনো পালন করতে পেরেছেন অথবা পারছেন বলে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে সেই প্রত্যয় জন্মাচ্ছে না। দেখুন, আমি আরেকটা মন্তব্য পড়ি। এম রহমান লিখেছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। দ্রুত বিচার চাই। 10 দিনের মধ্যে বিচার শেষ করে আসামিকে ফাঁসি দিয়ে নজির স্থাপন করে দেখান। দেখুন, 10 দিনের মধ্যে বিচার হয় না, ফাঁসিও দেওয়া যায় না, এটা আমরা জানি, আমিও জানি, আপনিও জানেন, সবাই জানি।
কিন্তু জনগণের প্রত্যাশাটা কোন মাত্রায় গিয়েছে? জনগণ ভেবে নিয়েছে বিচার বিলম্বিত হওয়া মানে বিচার না হওয়ার শামিল। আরেকটা মন্তব্য পড়ি, সেই মন্তব্যটা আননেমড ইউজার লিখেছেন, মানে উনি নাম প্রকাশ করেন নাই। উনি লিখেছেন, সম্মানিত প্রধানমন্ত্রী, পুলিশকে শক্তিশালী করুন, বিচার ব্যবস্থায় পরিবর্তন আনুন, এভাবে কত মানুষের বাসায় যাবেন। দেখুন, প্রধানমন্ত্রী একজনের বাসায় গিয়েছেন, এটাকে কিন্তু উনি সমালোচনা করছেন না, খুশি হয়েছেন, কিন্তু পাশাপাশি এই আশঙ্কা প্রকাশ করছেন যে আপনি কয়জনের বাসায় যাবেন ভাই? চেঞ্জ করতে হবে, মানুষের মধ্যে নজির স্থাপন করতে হবে, ঘটনা দিয়ে বোঝাতে হবে যে এই সরকার মানুষকে নিরাপত্তা দিতে চায়। মানুষ কিন্তু এই জিনিসটাই চায়। আপনি কত ভালো বক্তৃতা দেন, আপনি কত স্বপ্ন দেখাতে পারেন, আপনি কি কি করবেন না করবেন, মানুষের মধ্যে একটা আশা জাগাতে পারেন, সবই ঠিক আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ দেখতে চায় একজন গুড ম্যানেজার। আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা, এই দেশের দায়িত্ব, পরিচালনার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনি এই দেশের প্রত্যেকটা সেক্টর আপনি ঠিকঠাক মতো দেখতে পারছেন অথবা চেষ্টা করছেন, এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে। মানুষকে সেটা বুঝতে পারছে? আপনি মুখে মুখে বললেন, আপনার প্রেস উইং বলতেছে এই সরকার ভালো করছে, অমুক করছে, তমুক করছে, কিন্তু মানুষ তো নিজেই জানে আপনি কি করছেন, সে কিন্তু তার সঙ্গে মিলিয়ে নেবে। মনে রাখবেন, একটা কথা বলি, বিরোধী দল কিন্তু এরই মধ্যে এই ঘটনাগুলিকে সরকারের ব্যর্থতা হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছে। তারা বলছে এটা সরকারের ব্যর্থতা, সবাই বলছে, এবং নানাভাবে তারা, যেমন জামাতের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন অ্যাডভোকেট শিশির মনির, তিনি কিন্তু বলে বসেছেন ওই পরিবারের বিচার আইনগত দেখাবলা এবং বিচারের দায়িত্ব উনি নিচ্ছেন, উনি তার জন্য আইনি লড়াই লড়বেন। তো বিএনপির এমপিরা কোথায় ছিল ভাই? সেই বিএনপির আপনার আইনজীবীরা কোথায় ছিল? খালি বার নির্বাচনে একচেটিয়া পাশ করলেই হবে? দায়িত্ব নিন, একটু দলের হয়ে কাজ করেন। বারের নির্বাচন করে তো দলকে ডুবাইছেন আপনারা, যে দেখাই দিচ্ছেন যে নির্বাচন আগামী দিনে কেমন হবে। এখন একটু দলের জন্য করুন। শিশির মনির কাজটা হলে কিন্তু আপনারা পারেন নাই। সরকার প্রধানকে বলছি, এগুলোও খেয়াল করেন। আপনাদের দলের নাম ভাঙিয়ে সুবিধা পাওয়া এই আইনজীবীদের, বাঘা বাঘা আইনজীবী, যা নাকি এখন কোর্টে দাঁড়ালে পরেই সব মামলার রায় তাদের পক্ষে চলে যায়, সেই সমস্ত আইনজীবীদের বলেন এই কাজটা তো তোমরা করতে পারতা। তো এইগুলি থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিনগুলিতে কিন্তু মাথায় রাখতে হবে, বিরোধী দলগুলি কিন্তু এটাই করবে। এই যে ধর্ষণ সংক্রান্ত ঘটনা, এটা নিয়ে কিন্তু আগামীতে রাজনীতি হবে। এবং জামাত এনসিবির কাছে আমি নিশ্চিতভাবে বলতে পারি, যে বিএনপি অগ্রসর হচ্ছে, জামাত এনসিবির কাছে বিএনপি নাকানি চুপানি খাবে, কোনো সন্দেহ নাই। দেখে নিন, কারণ বিএনপি জানেই না কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে। মানে এখন পর্যন্ত দেখছি না, ওনারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার দম্ভে এতটাই ওনারা মশগুল হয়ে গেছেন যে ওনারা বুঝতেই পারছেন না যে সুশাসন কীভাবে কায়েম করতে হবে। ওনারা উদ্ভট সব এক্সাম্পল ক্রিয়েট করতেছেন, যেটা মানুষ যত দেখছে তত ভয় পাচ্ছে। আমি সরকারকে বলবো যে আপনাদের ভবিষ্যতে কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রধান যে আন্দোলনটা হবে, এটা কিন্তু রাজনৈতিক আন্দোলন হবে না, এটা হবে নাগরিক আন্দোলন। এবং সেই আন্দোলনের পেছনে এই যে বিরোধী দল আছে তারাই থাকবে। মানুষ দেখতে চাবে, মানুষ উপলব্ধি করতে চাইবে যে তার নিরাপত্তার জন্য রাষ্ট্র কি করছে, সরকার কি করছে। সেই জিনিসটা যতদিন উপলব্ধি করতে না পারবে ততদিন কিন্তু আপনাদেরকে বিপদ ছাড়বে না। আমরা দেশে একটা সুশাসন চাই, আমরা মানুষের জীবনের নিরাপত্তা চাই। আমি বারবার বলি, বিভিন্ন সময় বলেছি, আমরা চাই না যে একটা সরকার সে আমার ঘরের বাজার করে দেবে, সে আমার ঘরের বিদ্যুৎ একদম বিনা পয়সায় দিয়ে দিবে, এটা চাই না। আমার কাজ ভাই আমিই করব, আমার ইনকাম আমিই করব, আমার বাজার আমিই করব, আপনি কেবল আমাকে ডিস্টার্ব করেন না। এবং সেটা কি, এই যে রমিসার বাবা তিনি বলেছিলেন একটা কথা, যে আমার পায়ের যে স্যান্ডেলটা সেটা 3 বছরের পুরনো স্যান্ডেল, আমি টাকার জন্য স্যান্ডেল কিনি, নতুন স্যান্ডেল কিনি না, কিন্তু আমি আমার সন্তানদের কোনো অভাব বুঝতে দেয়নি, তাদের চাহিদা আমি পূরণ করার চেষ্টা করেছি। সেই সন্তান যখন চলে যায় তখন সেই পরিবারে কেমন লাগে,
একবার ভাবেন। সরকারকে বলবো রমিসার বাবার কাছ থেকে শিক্ষা নিন। ওই কোটেড সুটেড বুটেড হয়ে যে মাথায় হাত বোলালে কাজ হবে না। নিজের সিরা স্যান্ডেল পরুন, কিন্তু দেশের জনগণকে বুঝতে দিন যে তোমাদের জন্য আমরা সব করছি। যখন সেটা করতে পারবেন তখনই সুশাসক হতে পারবেন। তার আগ পর্যন্ত সবাই ভাববে ভোট দিয়ে বানিয়েছি, আমাদের লুটে পুটে খাবে। প্রিয় দর্শক, অনুষ্ঠান বড় হয়ে গেল, দুঃখিত। আপনারা সবাই ভালো থাকবেন। এখন